দর্শক, আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। তাকে হাসপাতালে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এরই মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খবর আসছে। আমরাও আশা করি খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফেরত আসুক। তার ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছে তার অবস্থা আগের চেয়ে একটু ভালো। অন্যদিকে তার জন্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকেই তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োজিত করা হয়েছে। তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কিছু কথা কয়েকদিন ধরেই ভার্চুয়াল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। এর মধ্যেই নির্বাচন নিয়ে, নির্বাচনের তারিখ নিয়ে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন। এজন্য আমরা আলোচনার বিষয় ঠিক করেছি নিরাপত্তা ও নির্বাচন। আলোচনায় উপস্থিত আছেন দুজন অতিথি। প্রথমজন রুহিন হোসেন প্রিন্স, সিপিবি নেতা, এবং অ্যাডভোকেট আবু-হেনা রাজ্জাকী, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। আবু-হেনা রাজ্জাকী, আপনাকে দিয়ে শুরু করব। খালেদা জিয়া এই মুহূর্তে এমন অবস্থায় আছেন যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে বলা হচ্ছে। এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে। এটি কি, অনেকে প্রশ্ন তুলছেন যে এটি কি শুধুমাত্র খালেদা জিয়াকে কেন্দ্র করে নাকি তারেক রহমানকে কেন্দ্র করে? এটি নিয়ে যদি কিছু বলতে চান বলবেন। সাথে আরেকটি বিষয়, এই যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন আসছে একেবারেই। এখন পর্যন্ত অনেকগুলো লুট হওয়া অস্ত্র উদ্ধার হয় নাই। এর মধ্যে নির্বাচন এগিয়ে যাচ্ছে। মানে আজকেও একটা বিদেশি সংবাদ মাধ্যম রিপোর্ট করছে যেখানে বলা হচ্ছে যে আগামী নির্বাচন সম্ভবত সবচাইতে সহিংসতাপূর্ণ নির্বাচন হবে। সব মিলিয়ে কি বলবেন? সব মিলিয়ে কি বলবেন আপনি, রাজ্জাকী ভাই প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যদি আমরা ম্যাডাম খালেদা জিয়ার বিষয়ে একটু কথা বলি, যদিও আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত না, বাট আই রেসপেক্ট দ্যাট অনারেবল লেডি। নিঃসন্দেহে আমি তারা সম্মান করি এবং উনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে উনি শুধু তারেক রহমান সাহেবের মা নন, উনি শুধু বিএনপির সভানেত্রী নন, এবং উনি দুইবারের প্রধানমন্ত্রী তাও নন, বাট উনি এই দেশের একজন রাজনৈতিক এ সময়ের মানে তার জীবনকাল থেকে শুরু করলে উনি একটা অনন্য দৃষ্টান্ত। উনি নিজেকে প্রমাণ করছেন আমি আপোষহীন। উনি নিজেকে প্রমাণ করছেন ওই মুক্তিযোদ্ধার চেতনাকে চিৎকার করেননি, বাট প্রমাণ করছেন যে দেশকে ভালোবাসেন। দেশে থেকেই উনি প্রমাণ করছেন যে উনি মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় শক্তি। আরো প্রমাণ, তার হাজবেন্ড জিয়া রহমান যখন কালুরঘাটে যুদ্ধ করেন বা যেখানে উনি যুদ্ধ করছেন, সেই যুদ্ধকালীন সময় কিন্তু তার এই সন্তান নিয়ে আজকের যে স্ট্যাটাস বা বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ হিসাবে মানবেতর জীবন যাপন করেছেন, যুদ্ধের মাঠ থেকে আসতে পারেন। এই সব কিছু মিলাইলে, এবং আমার জীবনে সৌভাগ্য হয়েছিল তার পাশে বসে একবার ইফতার করার। উনি তখন বিরোধী দলীয় নেত্রী। সুতরাং আমি তাকে রেসপেক্ট করি, কোনো সন্দেহ নাই। উনি হয়তো অবশ্যই অসুস্থ, হয়তো কর্মক্ষম হওয়া তার জন্য কঠিন। ফিরে আসলে অবশ্যই সুন্দর এবং ভালো, ফিরে না আসলেও স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে ওনার উপস্থিতি আর ওনার অনুপস্থিতির মধ্যে একটা বিস্তর ফারাক আছে। আজকে রাজ্জাকী যদি মরে যায়, ফারাক কি? ফ্যামিলি একটু কষ্ট করবে, 2 দিন কানবে, যদি সচ্ছলতাটা ফিরে আসে সেটা হয়তো ভিন্ন হবে। কিন্তু ওনার উপস্থিতি এবং ওনার অনুপস্থিতি রাষ্ট্রের জন্য এবং তার দলের জন্য একটা বিশাল কিছু। আজকে পর্যন্ত বেগম জিয়া আপনার কি বলে এটাকে, বিএনপির সিম্বল অফ ইউনিটি আপনি বলতে পারেন। শুধু কি বিএনপির? ওটা তো দলীয়ভাবে বললাম। আর উনি তো জাতির একটা মুরব্বী হিসাবে আইডেন্টিফাইড হয়ে গেছেন ইতিমধ্যে, কোনো সন্দেহ নাই। অসাধারণ একজন মহিয়সী নারী। তার উপস্থিতিতে এটা আমরা উপলব্ধি করলাম, আর অনুপস্থিতিতে যা হবে সেটা আমরা পরে বুঝবো। ইন অ্যাডভান্স বলা যায় না, বাট কিছু অনুমান করতে পারি। তবে আজকের এরকম একটা পরিস্থিতির অনুমান করে না কথা বলাই ভালো। এখন আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে
বেগম খালেদা জিয়া, আমরা চাই উনি সুস্থ হয়ে উঠুক, সুস্থ হয়ে আসুক, ফিরে আসুক। আর ওনার অ্যাবসেন্সটা আমি জানি না, এটা একটা টার্ময়েল সিচুয়েশন হবে দলীয়ভাবে, আমি মনে করি। আল্লাহ মাফ করুক। কারণ হচ্ছে আমরা তো দেখি এই বাতাসে থাকি, এই আবহাওয়ায় থাকি, কিন্তু সবাই সুন্দরভাবে ঐক্যবদ্ধ থাইকে পরিবেশ পরিস্থিতিটাকে তারা সামাল দেখ, যদি আল্লাহ পাক ওনাকে ফেরত নিয়ে আসে সুস্থভাবে, তাইলে। আর তা নাহলে আমাদের সব সিচুয়েশনের জন্য তৈরি থাকতে হবে, সেটা নিয়ে তো আর ইয়ে করার কোনো সুযোগ নাই। আর অনেকেই কথা বলেন যে তারেক জিয়া এরকম একটা সময় আসছে না কেন। হ্যাঁ, আপনি যদি শুধু মা হিসাবে চিন্তা করেন যে তারেক জিয়া আসবেন বা তারেক রহমান আসবেন তার মাকে দেখতে, সেটা একটা ভিন্ন আসপেক্ট। কিন্তু তারেক জিয়া তো শুধু তারেক জিয়া নন। তারেক জিয়া, তবে আরেকটা কথা ফাঁকে বইলে নেই, আজকে খালেদা জিয়া তো আমাদের একটা ট্র্যাজেডি, আমার জন্য যেটা খারাপ লাগছে, এটা তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছে রাষ্ট্র। এটাই বলছিলাম আর কি। কেন জানেন খারাপ লাগছে আমার? উনি 2 বারের প্রধানমন্ত্রী, উনি শহীদ জিয়ার ওয়াইফ, ওনার হাজবেন্ড রাষ্ট্রপতি ছিলেন, 3 বারের উনি প্রধানমন্ত্রী। 3 বারের প্রধানমন্ত্রী, উনি মুক্তিযোদ্ধার পত্নী, এবং যে মানবতার জীবনযাপন করছেন যুদ্ধের 9 মাস 11 মাস হোয়াটএভার ইট ইজ, সেটাও যুদ্ধে অংশগ্রহণ করার সামিল, কারণ ওই যুদ্ধের ভিকটিম উনি। ওনাকে উনি মুমূর্ষু অবস্থা, আল্লাহ মাফ করুক, যে কোনো সময় চলে যেতে পারে, আমি ওনার এখন ভিভিআইপি ঘোষণা করতেছি। মানে ওনাকে আমার গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে হবে? রাজ্জাকিরে ঘোষণা করতে হইতে পারে, কিছু একটা করলাম, ইয়েস রাজ্জাকি সাহেব এই কারণে ওনাকে বেগম খালেদা জিয়ার যদি আপনি ভিভিআইপি ঘোষণা করতে হয়, এটা জাতির জন্য দুর্ভাগ্য। উনি ভিভিআইপি, উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনার ডকুমেন্ট দিয়ে কিচ্ছু হয় না এই দেশে, আপনার অ্যাকশনে থাকতে হবে। নাও হি ইজ ডাইং, আপনি এখন তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি দিয়ে কি হবে তা দিয়ে? কথার কথা বলছি আমি। এই গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি তো আরো অনেক আগে পাওয়ার কথা। গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি দিয়ে তাকে এসএসএফ দেওয়া হয়েছে। আপনি এমনি দিবেন, এমনি দিবেন। আজকে যদি খালেদা জিয়া এই মুহূর্তে এক্সপায়ার করে হাসপাতালে, আপনি তো প্রোটেকশন দিতে পারবেন না। কথার কথা, মানুষ যেভাবে ঢল নামবে, সেটার জন্য তো এসএসএফ দরকার নেই। সেখানে আর্মি যেতে পারে, বিজিবি যেতে পারে, পুলিশ যেতে পারে, সবই যেতে পারে, সবই যেতে পারে। এসএসএফ তো দরকার নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন মুমূর্ষু অবস্থায়, ধরে নেওয়া হচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি সেটাই তো সেই সময় আর তাকে আমি ঘোষণা দিয়ে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাবো, তাহলে আমরা এই দেশে কি মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত হবে না? একটু এই বিষয়টা নিয়ে অন্য বিষয়গুলো নিয়ে কথা বলি। প্রিন্স ভাই কি বলবেন? রুহিন হোসেন প্রিন্স, একেবারে হঠাৎ করে একটা মানুষ, তারেক জিয়া প্রসঙ্গটা একটু পরে বলছি, পরে বলি তাহলে আপনি একটু এটা। রুহিন হোসেন প্রিন্স, এই জায়গাটাতে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে বলা হচ্ছে, এবং তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত খুব বেশি স্টেবল বলে কেউ বলছে না। তিনি ভেন্টিলেশনে আছেন, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, এটা প্রত্যেকের চাওয়া। এই মুহূর্তে সব রাজনৈতিক দল একসঙ্গে বলছেন যে তিনি শুধুমাত্র দলের না, সবার একজন গ্রহণযোগ্য অভিভাবক হিসেবে আছেন। তো তার এই অবস্থায় আসলে এসএসএফ দেয়া, তাকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করা, এই যে আসলে ম্যাডাম খালেদাদের প্রতি কি সম্মান জানানো, নাকি তার নিরাপত্তা নিশ্চিত করা? আপনাকে ধন্যবাদ, রাজ্জাকি ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন তাদের শুভেচ্ছা। আমি একটু কথার শুরুতেই এটা বিজয়ের মাস, মানে মহান মুক্তিযুদ্ধের, এই জন্য সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং একই সাথে আপনি যাকে নিয়ে প্রধান আলোচনা এখন করছেন, আমি তার সুস্থতাও কামনা করছি, আপনিও, আমরা সবাই কামনা করছি। তবু একটু আনুষ্ঠানিকভাবেও বললাম। আসলে এই পয়েন্টে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, রাজ্জাকি ভাই যেটা বলেছেন, যে এই পর্যায়ে এসে এই ধরনের ঘোষণা দিয়ে করার কোনো কারণ অন্তত পক্ষে আমার বোধগম্য হয় না। যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তার জন্য যা যা করা দরকার, যার মধ্যে সিকিউরিটি তো মাস্ট, কথার কথা বলতে, স্পেশাল সিকিউরিটি ফোর্সটা বরাবরই নিয়ন্ত্রিত হয় যে আপনাকে কেউ যাতে আক্রমণ করতে না পারে। ভিভিআইপি বলতে তার মুভমেন্টের জন্যই, তার নিরাপত্তার জন্য। একজন মৃত্যু পথযাত্রী মানুষকে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিশ্চিত করবার আসলে কি দরকার? আমি আসছি ওই জায়গাটাই। তাহলে দাঁড়ালো কি, যে তার সবকিছুই বাস্তবতা অনুযায়ী দেখার দায়িত্ব
সরকার না করলেও দেশের বাস্তবতায় তিনি যে দলের প্রধান বা অন্যদের পক্ষেই সবটাই করা সম্ভব বলে মনে করি, সুতরাং সেইটা সমস্যা না। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেইটাও কিন্তু সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন, আমিও দেখলাম আমাদের কাছে রাস্তায় অনেকে জিজ্ঞেস করেছে যে ভাই এটা বিষয়টা কি। এখন বিষয় ধরেন সেইখানে উত্তর এইভাবে দিয়েছি, হয়তো এখানে আরেকটু বেশি আলোচনা করতে হবে। সেটা হচ্ছে দেখেন সরকার হয়তো মনে করেছে এই কাজটা করা তার জন্য ভালো, এই কারণে করেছে, কারণ এছাড়া তো সাধারণ মানুষকে রাস্তায় দাঁড়ায় তো আর বেশি আলোচনা করানো যায় না, কারণ সেটা তো একটা কথা পাল্টা কথা চলে আসে এই জায়গায়। কিন্তু আমার কাছেও জিনিসটা আপনি এই জায়গাটা মনে হয় যে শুধুমাত্র ওনার স্বাস্থ্যর নিরাপত্তা দেওয়া বা মানে কি বলে যে ওই যে যেটা বললেন যে ঢল নামলে অমুক জায়গায়, আমার কাছে সেই জায়গাটাই শুধু মনে হয় না। হয়তোবা আমি জানি না যে সরকার বা তার যে ইন্টেলিজেন্সিয়া তারা যেভাবে হয়তো বিবেচনাগুলো করে এটা করলো যে এসএসএফ এর উপস্থিতিটা তো নিশ্চিত করলো, পয়েন্ট কিন্তু সেই জায়গাটা যেটা আপনি একটু ব্যাখ্যা দিলেন এসএসএফ কি কারণে দেওয়া হয়, কারেক্ট। আমার বিবেচনায় যে ওইটা করেছে সেইটা শুধুমাত্র খালেদা জিয়া, আমার মনে হয় সেইটা না, তার বাইরে অন্য চিন্তাও থাকতে পারে, এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা আর কি, ধারণা। এইখানে বলছি। যেমন ধরেন আমি জানি না যে এটা কি হবে না হবে, তারেক জিয়া নানা বিবেচনায় বা বাস্তবতায়, যদিও ওনার বিষয়ে উনি যেটা ওনার স্ট্যাটাসে দিয়েছেন অন্য কোনো মন্তব্য করা উচিত প্রয়োজন বলে আমি মনে করি না, কিন্তু খালি এইটুক বলি যে কোনো কারণে বাস্তবতায় ধরেন উনি আসলে কিন্তু নানা বিবেচনায় তখন যদি অফিসিয়ালি এ ধরনের নিরাপত্তা দেওয়ার সুযোগ না থাকে ওনার কথা আমি বলছি, আমি জানি না সম্ভব কি সম্ভব, ওই আলোচনাও ঢুকছে না, কিন্তু উনি তো এসে ওনার মার ওই জায়গাটায় থাকবেন, তা সেই জায়গায় হয়তোবা একসাথে পুরো কাজটা হয়ে গেল, যে এই ধরনের বিবেচনাও থাকতে পারে। কিন্তু এই কোনো থাকাটাকেই আমি কোনোটাই প্রশ্নবিদ্ধ করছি না, করাও উচিত না, কারণ আমরা মনে করি বেগম খালেদা জিয়া ভালোভাবে ফিরে আসুন বা উনি না, যে অবস্থায় আছেন সেই অবস্থায় ম্যাডাম- থাকলেও ম্যাডাম আমাদের কিন্তু- সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার কাজটা বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ফেরত আসুক, এটা বাংলাদেশের আপামর মানে মানুষ চাচ্ছে। আমার কথা প্রিন্স ভাই, একটা বিষয় একটু আপনি কি মনে করেন বলবেন, যে একেবারে উনি এখন যে অবস্থায় আছেন সেখানে সবাই বলছে যে উনি আশঙ্কাজনক অবস্থায় আছেন, তো তাকে নিরাপত্তা নিশ্চিত করা হলো সিকিউরিটি ফোর্স দিয়ে, যদি মানে একেবারে এসএসএফ দিয়ে মানুষ মারা যায় সেটা স্বাভাবিক, মানুষ বেঁচে থাকে সেটাও স্বাভাবিক বিষয়। তো ম্যাডাম খালেদা জিয়ার এখন যে অবস্থা, সেই অবস্থায় তাকে হাসপাতালে এসএসএফ দেয়া হলো, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আসলে কি উনি হাসপাতালেই থাকবেন? আমার বিবেচনা, আমি বলেছি কিন্তু আপনার বিবেচনায়? আমার বিবেচনায় ওনার মার যে অবস্থা, এখানে আসলেই উনি সরাসরি যে পর্যায়ে আসলেন? আছেন, আসলে আমার ধারণা ওনাকে সরাসরি যদি কোনো কারণে ওইখানে যে থাকতে যদি হয়। কোনো কারণে খালেদা জিয়াকে নিয়ে নেগেটিভ খবর আসে, সেটাও তো উনি এসেই তারপরে তো ওনার ভূমিকা পালন করতে হবে। তারপরে তো তাকে এটা আমি জানি না, কিন্তু না সেটা আমি উদ্র বলছি না, আমি যে সেটা তো নির্ভর করে তারেক জিয়া কি বিবেচনায় আসছেন, কি আসছেন, এবং ইতিমধ্যে আমরা যেটা জানি তার তো সিকিউরিটি সবকিছুই কমপ্লিট, তার বাড়ি ঘর, তার জন্য কি বলে আপনার গাড়ি কেনা, এমনকি বাস কেনা, সাথে যাওয়ার, সেগুলো তো আছেই, নাই তা তো না, যতটুকু আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি, এর বাস্তবতা জানি না। কিন্তু আমি বলছি যে এই জায়গায় আসলে নানা বিবেচনায়, কারণ এইরকম একটা দেখেন, এটা আবার একটু কথাটা বাড়তে হবে কিনা জানি না, ধরেন একটা নর্মাল পিরিয়ডে কেউ একজন আসা, আর এই ধরনের একটা সময় আসা, তখন কিন্তু অন্য জায়গাগুলো, অন্য নেতা কর্মীরা যেভাবে বিবেচনা করতে পারে একটা ব্যক্তিকে বা নেতাকে, তখন কিন্তু সেটা আর থাকে না, না, এটা থাকবে তার অ্যাবসলিউট মার্ক আর ওই জায়গাটায় যাওয়া। প্রিন্স ভাই, সিকিউরিটি বিবেচনা করেই তো আপনি নিশ্চিত করবেন যে আমার কতটুকু সিকিউরিটি লাগবে, আপনার কতটুকু সিকিউরিটি লাগবে। রাষ্ট্র তো ওটা জানেই যে আসলে কার কতটুকু লাগবে, কার কতটুকু নিরাপত্তা প্রয়োজন। যদি আমার ঝুঁকি থাকে, আমাকে রাষ্ট্র নিরাপত্তা দেবে, মানে তারেক রহমানকেও যদি ঝুঁকি বেশি থাকে তাই নিরাপত্তা দেবে, এটা তো আইনের মধ্যেই দেওয়া সম্ভব। প্রশ্ন হলো, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে বাংলাদেশে কারো নিরাপত্তা ঝুঁকি নাই, ওইটা তো ওনার এই কথা একেবারেই গ্রহণযোগ্য। নিরাপত্তা সাথে আবার আপনি বরঞ্চ যদি বলছেন- উল্টা করে বলতে পারেন যে বাংলাদেশে কয়জনের নিরাপত্তা আছে উনি বলুক না, সুতরাং আমি ওনার ওই কথার সাথে মিলাইলে হবে না, বরঞ্চ না, কথাটা আমি আমি কথাটা বলি, ওনার ওই কথাটা যদি ঠিক হতো তাহলে এখানে এসএসএফ কেন কোনো আলোচনারই দরকার হইতো না, সুতরাং আমি ওনার কথার সাথে এটা মিলানো উচিত না। এইখানে হয়তোবা নানা বিবেচনায় আরো অনেক কোনো ঘটনায় এইখানে গভর্নমেন্ট একটা রিস্ক আছে মনে করেই তার এই কাজটা করতে চান, এইটুকুই আমার বিবেচনায়। যে এখন যেহেতু উনি অসুস্থ হসপিটালে আছেন, এর বাইরে এখানে এর বেশি আলোচনা করাটা যথাযথ হয় না, কারণ সেটা একটা অনেক সময় বাড়তি আলোচনা। বাড়তি আলোচনা হয়। আমি এই জন্য আমি এইটুকুই নিয়ে এখানে থামতে চাই আর কি।
একেবারে এই বিষয়টা নিয়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভাই মানে রাজ্জাকি ভাই যদি কিছু বলতে চান, একেবারে স্বরাষ্ট্র উপদেষ্টা একদিকে বলছেন যে একেবারে বাংলাদেশে কারো কোনো ঝুঁকি নাই, তারপরেও আবার অন্যদিকে এসএসএফ নিয়োজিত করতে হচ্ছে একজন। বাংলাদেশে কারো কোনো ঝুঁকি নেই, এটা হলো গয়রহ কথা। এটা গয়রহ, কারো কোনো ঝুঁকি নেই, এটা গয়রহ কথা। কারণ চুরি, ডাকাতি, খুন, হত্যা, রাহাজানি সবই বিরাজমান। এটা কোনো অপরাধ নয়, সব দেশেই থাকে, কম আর বেশি। কাজে কারণ এখন টার্গেট যদি আমরা এখন যেহেতু আলোচনার বিষয়বস্তু তারেক রহমান এবং খালেদা জিয়া, তো খালেদা জিয়া বেগম খালেদা জিয়া সম্পর্কে যা বলার বললাম। আর তারেক জিয়া সম্পর্কে একটা কথা বলি, শুনেন। আপনি তারেক জিয়াও কিন্তু শুধু তারেক জিয়া নন, মানে তারেক রহমান একটা ব্যক্তি নন, ইনফ্যাক্ট ব্যক্তি তারেক রহমান নন আর কি, নন, অফকোর্স নট। সে আমার মতো একটা ব্যক্তি না, আমি ওই অর্থে মিন করছি। তারেক রহমানের পরিচয় কি? তারেক রহমানের পরিচয় একজন বড় মাপের মুক্তিযোদ্ধার সন্তান। ঘোষক কি ঘোষক নয়, বিতর্কে যাচ্ছি না, এটা নিয়ে কথা আছে, থাক। একজন বড় মাপের মুক্তিযোদ্ধার, জেট ফোর্সের যিনি নায়ক, তার অধিনায়কের সন্তান। পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতির সন্তান হইছেন, পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রীর সন্তান হইছেন। বাংলাদেশে এরকম একটা সন্তান বিরল, মানে যার বাবা রাষ্ট্রপতি, মাও রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কোন অর্থে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান। এগুলো একটা বিরল ঘটনা। বাংলাদেশে কিন্তু এ পর্যন্ত ইতিহাস কারো নাই। পাশাপাশি জিয়া রহমান সাহেবের আদর্শে গড়া একটা মানে কি বলে বিএনপি মতো একটা দল, সেটাকে রিপ্রেজেন্ট করেন উনি ওইটার বস হিসাবে। তো সবকিছু মিলাইলে তারেক রহমান ইজ নট এ সিম্পল তারেক রহমান, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যদি যুদ্ধের মাঠে থাকেন, আপনি কি জানেন যে যুদ্ধের মাঠের থেকে সোলজার বাড়িতে ফেরত আসার সুযোগ নাই যদি তার বউ মরে যায়, তার মেয়েও মরে যায়, ঠিক আসার সুযোগ নাই। মানে ইফ ইউ লাভ দ্য নেশন, ইউ মাস্ট ফলো দ্য ডিরেকশন অফ ইউর কমান্ডার। এখন প্রশ্ন হচ্ছে যে তারেক জিয়া কি যুদ্ধ করছেন? উনি এস্টাবলিশ করলেন সম্প্রতি, যেটা তার দল কোনো জবাব দিতে পারে নাই। গত 16 মাস যাবত উনি কেন আসছেন না, কেন আসছেন না, কেন আসছেন না? দল কি জানতো না? দলের রেসপন্সিবল লোকরা কি জানতেন না, নাকি তাদেরকে বলেন নাই? যদি না বলে থাকেন তাহলে বিশ্বাস অবিশ্বাসের সম্পর্ক আছে, আর যদি বলে থাকেন তাহলে দলের লোকগুলো কি করেছেন? কারণ উনি অতি সম্প্রতি বলেছেন যে আমি আসতে পারতেছি না কেন, এটা আমার আসার ব্যাপারটা আমার একক সিদ্ধান্ত নয়, 1 নম্বর। 2 নম্বর, এই যে একক সিদ্ধান্ত নয় কেন সেটাও বলতে পারছি না। পাশাপাশি যদি আপনি আসেন, ওই যুদ্ধের বিবরণ দিলাম, সুতরাং তারেক জিয়া বা তারেক রহমান একটা সাধারণ মানুষ নন, আসলেন আর গেলেন। উনি যুদ্ধ করছেন, অফকোর্স যুদ্ধ আছে। যেহেতু প্রফেসর ইউনূস সাহেব তার সাথে জুন মাসে দেখা করছিলেন, হ্যাঁ জুন মাসই তো জুন মাসে দেখা করছেন, মানে কি উনি যে একটা যুদ্ধ করতেছেন, তা নাহলে ইউনূস সাহেব গিয়ে দেখা করবেন কেন? যুদ্ধ বলতে আমি রাজনৈতিক যুদ্ধ বলছি। নিঃসন্দেহে। এখন রাজনৈতিক যুদ্ধ বললে এই সরকার যদি তাদের বাধা হইতো, পার্টিকুলার এই সরকার, তাহলে নিশ্চয়ই জুন মাসে ডিসক্লোজ করতেন তারেক জিয়া। কিন্তু তারেক সরকার ডিসক্লোজ করলেন কখন? যখন তিনি বললেন, তারেক রহমান সাহেব বললেন যে আমার আশাটা একক সিদ্ধান্ত নয়, প্লাস আমি ডিসক্লোজ করতে পারতেছি না। সরকার ক্লিন হলেন নিজের থেকে, কি সরকারের তরফ থেকে কোনো বাধা নাই, এবং আসলে সব নিরাপত্তা দেয়া হবে। এটা কি অতি উৎসাহ হয়ে গেল না? তারেক রহমান তো নিশ্চিত করে নিশ্চিত করে এখন পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি আছে এমনটা বলে নাই। না, কিন্তু আসতে পারতেছেন না, আশাটা তার একক সিদ্ধান্ত উপরে নির্ভর করে না। এক, আবার বলছেন উনি সেটা পরিষ্কার বলতেও পারতেছেন না। সরকার হয়তো ভাবতেছেন তার সাইড থেকে কেউ যাতে না মনে করে, কারণ ম্যাচিউরড মানে দলের কেউ তো কিছু বলতে পারেন নাই, সরকার তার স্ট্যান্ডটা ক্লিয়ার করলো, 1 নম্বর। 2 নম্বর, আমরা কি এখন পর্যন্ত বিএনপির মতো দল থেকে কোনো উদ্যোগ দেখলাম? তারেক জিয়া সাহেব বা তারেক রহমান সাহেব এই কথাগুলো বলার পর আমরা কি এমন কোন উদ্যোগ দেখছি দলীয়ভাবে যে সরকারের সাথে বসছে, কিংবা দল থেকে? আমরা এমন কিছু পাইনি। তাহলে মানে এই যে পাওয়া না পাওয়া, শেষ পর্যন্ত কেন তারেক জিয়া আসতেছে না সেটাও তাকে ডিসক্লোজ করতে হইল, এবং তার নিরাপত্তার ঝুঁকি আছে কিনা সেটা আবার সরকারকে ক্লিয়ার করতে হইল। দলের ভূমিকাটা কি ছিল? আপনি তো একটা বড় দল, আমি বললামই তো, সে এত বড় একটা দল, যার মা 2 টার্ম 3 টার্ম প্রধানমন্ত্রী, যার বাবা ছিলেন রাষ্ট্রপতি, তো সুতরাং তার সন্তান এখানে, তার সন্তান না শুধু, আপনি তারেক রহমান কেন আসতে পারতেছেন না, এবং আসলে নিরাপত্তা দিবেন সরকার, এই কথাগুলো এখন বলতে হইলো কেন না?
কেন? এই বিষয়গুলো নিয়ে আরো আগে দলের তরফ থেকে প্রফেসর ইউনূস সাহেব সরকারের সাথে টাইম টু টাইম আলাপ হলো না কেন? এটা আমার প্রশ্ন। আমি একটু প্রিন্স ভাই কাছে যাই। প্রিন্স ভাই, একেবারে বিএনপি চেয়ারপারসন অসুস্থ, মানে নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সব দিকে তার মা, তিনি একজনের মা, তিনিও একজন সর্বোচ্চ নেতা। তো প্রশ্ন হলো, এই দিকটা একটু বলবেন, সাথে বলবেন যে তিনি আসতে পারছেন না এখন পর্যন্ত। একটু কিছুক্ষণ আগের ঘটনাও যদি বলি, একেবারে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত তারেক রহমানের পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের ট্রাভেল পাস চাওয়া হয়নি, যে উনি চাইলে পাবে সেটা রাষ্ট্র নিশ্চিত করছে। তো এখন পর্যন্ত তারেক রহমান দেশে আসবেন এরকম সঠিকভাবে কোনো তথ্য কারো কাছে নেই। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তো আপনি জানেন। আর অন্যদিকে যদি সাথে যুক্ত করি যে তারেক রহমান যদি যথাসময়ে আসতে না পারেন বা নিরাপত্তাজনিত কারণে আসতে না পারেন, সেটি রাজনীতিতে কি ইম্প্যাক্ট ফেলতে পারে? আপনি কি মনে করেন দীর্ঘদিন রাজনীতি করা একজন মানুষ হিসেবে? না, আমি দুইটা দিক যদি দেখি, আমি খুব ছোট ছোট ইচ্ছা করে নিয়ে ছোট আলোচনাই করছি, বড় কোনো আলোচনা ইচ্ছা করেই তুলছি না। প্রথম কথা, দুইটা দিক। এক নম্বর, ইতিমধ্যে বিষয়ে কিছু কথা হয়েছে কিনা, এবং যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা না আসতে পারে। তো আমার বিবেচনা, আমি যেটা দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে জনাব সালাউদ্দিন আহমেদ, এবং আমি পত্রিকায় অনলাইনে দেখা, পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে তারেক জিয়া অচিরেই আসবেন, শীঘ্রই আসবেন। শীঘ্রই আসবেন। হ্যাঁ, তার মানে শীঘ্রই আসবেন, না, কিন্তু এই শীঘ্রইটাকে আমি অন্য পজিটিভ ভাবে দেখতে চাই। আমার ধারণা যে জটিল পরিস্থিতি তো একটা বটেই, কারণ তো তারেক রহমান নিজেই তার স্ট্যাটাসে যেটা বলেছেন আমরা জানি না, কিন্তু যে পরিস্থিতি জটিল এটা বোঝা যায়। কিন্তু আমার এই দুইটাকে আমি পজিটিভ দেখতে চাই। এই যে বক্তব্য যে শীঘ্রই আসবেন মিন্স হয়তো দ্রুততম সময়ে যে কোনোভাবেই বা যেভাবেই আইন যেভাবেই করুক না করে আসবেন। আর সরকারের দিক থেকে তো পরিষ্কার করে বলা হয়েছে, যদি অন্য কোনো অপশন না থাকেও, অন্য অপশন বলছি যে ধরেন বাইরে কেউ থাকলো, তার নাগরিকত্ব নাই, অমুক নাই তমুক নাই, কিন্তু ট্রাভেল পাশে আসা, সেই সুযোগও তারা করতে চায়। সুতরাং আমি বরঞ্চ দেখছি যে হয়তোবা দ্রুততম সময়ে আসবেন। এটা একটা হচ্ছে আমার বুঝটা এরকম হয়েছে, কিন্তু আমি জানি না এটা কারেক্ট কিনা, কারণ ওই যে জটিল, কত বড় জটিল ও সম্পর্কে তো আমাদের ধারণা নেই। সাধারণ মানুষের এটা একটা প্রশ্ন এটা একটা। দ্বিতীয়টা, আপনি যেটা বলেছেন, বরঞ্চ এটা পলিটিক্যাল একটা বড় বিষয়। সে ব্যাপারে ওই যে বললাম যে অনেক কিছু, যেহেতু আমি একটা রাজনীতির মানুষ এবং একটা দলের কথা তো দলের পক্ষ থেকে হয়ে যায়, যার জন্য অনেক কথা হয়তো আমরা ব্যক্তিগত বলি না, নানা বিবেচনা আমরা পজিটিভ জায়গায় রাখতে চাই, কারণ আমরা একটা পজিটিভ জায়গায় একটা নির্বাচনমুখী যাত্রা করতে চাই, কোনোভাবে সেটা হ্যাম্পার্ড হোক আমরা চাই না। কিন্তু আমি এই কথাটা বলি, ধরেন যদি কোনো কারণে তারেক জিয়ার এখানে আসাটা, মানে এই সময় তিনি না আসতে পারেন, তার মানে তো বোঝা যাবে যে দীর্ঘমেয়াদী সংকটে পড়ে গেল ওনার আশাটাই। এমনকি নির্বাচনে আগে যেটা কথা ছিল যে নির্বাচনে ঘোষণার সাথে সাথে আসবেন, আমার ধারণা যদি অন্য কোনো জটিলতা না হয়, অবশ্যই এই সরকারকে আগামী 11 তারিখ বা 12 তারিখের মধ্যে নির্বাচনের ঘোষণায় যেতে হবে, তফসিল ঘোষণা দিতে হবে, কোনো অল্টারনেট নাই। তা আমি এই সময়ের মধ্যে যদি উনি মার এই অবস্থা এটা না আসতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদী একটা সংকটে পড়ে যাবে, এবং সেইটা পুরো যে দল, সেই দলের রাজনীতি এবং আমাদের পুরো যে নির্বাচনে যে ধারায় আমরা যেভাবে চলছিলাম, এটা বাধাগ্রস্ত হবে এবং একটা নতুন পরিস্থিতির উদ্ভব হবে। আমি সেই পরিস্থিতি সংকটজনক না, আমি ইচ্ছা করে ওই শব্দটা না বলেই বললাম, একটা নতুন পরিস্থিতি হবে, যা কিন্তু আমাদের নির্বাচনের ক্ষেত্রে একটা নানা ধরনের প্রভাব ফেলতে পারে, যেটা আমাদের এই সময় কাম্য না। আমার পরিষ্কার বক্তব্য, কারণ কোনোভাবেই যদি আমরা নির্বাচনের পথে যাওয়াটা মানে হচ্ছে গণতন্ত্রের পথে হাঁটা, আমি পুরো গণতন্ত্র অর্জন বলছি না, ওইটা বাধাগ্রস্ত হলে নানা সংকট ধেয়ে আসবে। তখন কিন্তু এই সংকট একটা হযবরলের মধ্যে পড়ে যাব, পুরো দেশটাই পড়ে যাবে, যেটা আমাদের মানে অন্ততপক্ষে আমি তো কামনাই করি না আর কি। ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে কথা বলবো, একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, আমরা কথা বলছিলাম নিরাপত্তা ও নির্বাচন। আমাদের সঙ্গে আলোচনায় আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি ও রুহিন হোসেন প্রিন্স। বিরতির আগে বলছেন প্রিন্স ভাই, এখন রাজ্জাকি ভাই আপনার কাছে একেবারে প্রশ্ন, তারেক রহমানের দেশে আসা নিয়ে যে অনিশ্চয়তা এখন পর্যন্ত চলছে, সেটা এখনো কাটে নাই। এর সাথে সামনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে যে নির্বাচন কবে করবে, তফসিল কবে ঘোষণা করবে, সব কিছুই চলছে একদম স্বাভাবিকভাবেই। আরেকটা বিষয় বলি, এরই মধ্যেই গতকালকে নির্বাচন কমিশন সচিব বলেছেন যে তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশে ভোটার হননি। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনের উপর কোনো শঙ্কা দেখেন কিনা আপনি? ধন্যবাদ আপনাকে আর আমার শ্রদ্ধেয় আলোচক এবং জিটিভির দর্শক শ্রোতা।
ভোটার হননি, ইট ইজ নট এ বিগ ইস্যু, ইটস এ ম্যাটার অফ হাফ অ্যান আওয়ার। সে এই দেশের সন্তান, জিয়াউর রহমান সাহেবের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, উনি একটা পরিস্থিতির শিকার হয়ে গেছেন, সুতরাং ভোটার না, ইট ইজ এ ম্যাটেরিয়াল ইস্যু। আবার নির্বাচন কমিশন পাশাপাশি এটাও বলছে যে তারা চিন্তা করবে, অ্যাপ্রুভাল দিলে করতে পারবে নির্বাচন। অনেক কথাই আছে, কারণ তারেক দিয়ে আমি আগেও বলছি, তারেক রহমান সাহেব একটা সিম্পল ব্যক্তি নন, ইজ এ লিডার। আজকে পর্যন্ত আমার লিডার না হোক, বিএনপির লিডার, আমি সেটা বলছি। লিডারশিপ প্রবলেম একটা মারাত্মক প্রবলেম বড় দুটো দলের। তারা তাদের বিকল্প তৈরি করেনি। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, দুটো দলের কেউই বিকল্প তৈরি করেনি। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার থাকতে হবে। রাজনীতিতেও একটা ডিসিপ্লিন ইয়ের মতো, না। মাঠের কর্মী অগণিত, সেটা ভিন্ন। ভারতীয় উপমহাদেশে আমার ভারত টানার দরকার নেই, আমি আমার দেশ নিয়ে কথা বলবো। পুরো বাংলাদেশে কি পরিবারতন্ত্রের প্রতি চেয়ারম্যানের ছেলেকে চেয়ারম্যান বানানো, এমপি ছেলেকে এমপি বানানো, কিংবা ভুল পথ। এটা একটা তো ট্রেডিশন আছে। সেটাই তো বলছি আমি, সেটা আপনি তৈরি করছেন না, করেন নাই, করতে পারেন নাই, যারা ফ্যামিলি ইনভলভ উইথ পলিটিক্সটায়, তাতে আজকে তারেক জিয়া রহমান সাহেব যে আসতে পারেন নাই, এভরিবডি হ্যাজ ফেল টু সলভ দ্য ইস্যু, বিকজ কে সিদ্ধান্ত নেবে, হু উইল বেল দ্য ক্যাট? সেটাই বিষয়টা হলো ওইখানে। আজকে আওয়ামী লীগ চলে গেছে, এখন পর্যন্ত কি আওয়ামী লীগের লিডারশিপটা ছাড়ছে? এখন পর্যন্ত একটা লোকের নাম ঘোষণা করেনি। ঠিক আছে, আমি তো এই জায়গায় আটকা আছি, অমুকের বানাইলাম, কার্যকর কিছু হোক বা না হোক, লিডারশিপটা ছাড়ে নাই। শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশাল্লাহ ছাড়িব না। দিস অ্যাটিটিউড শুড বি চেঞ্জড। এরপরে আসেন এত বড় মাপের একজন নেতা তারেকুর রহমান, অবশ্যই এইরকম ক্ষেত্রে যেটা বললাম, যুদ্ধের মাঠ থেকে আসতে পারে না, উনিও যুদ্ধ করতেছেন, রাজনৈতিক যুদ্ধ। তারপর ওকে সিদ্ধান্ত নিতে হবে, উনি কি এই দেশের নেতা? যদি ভাবেন নিজেকে, তাহলে অনেক সময় ঝুঁকি নিতেও হতে পারে, কারণ পৃথিবীতে ঝুঁকিমুক্ত কোনো ব্যক্তি নন। এবং আপনার খ্যাতির বিড়ম্বনা পৃথিবীতে এমন কোনো লোক নাই যার নাই। পুতিন সাহেব কিছুদিন আগে ইতালির রোম ক্রস করছেন, ওনার গ্রেপ্তারি পরোয়ানা ছিল, বাট হি ক্রসড, গেছেন। ঝুঁকি আপনাকে থাকতেই হবে। আপনি যদি প্রফেসর ইউনূস সাহেবের দিকে তাকান, খুব আরামে নাই, ঝুঁকি ওনারও আছে। এই টকশোতে বসে বসে তারা সকাল বিকাল অথর্ব বলা হয়। পলিটিক্যাল পার্টির কোঅপারেশন নাই, প্রশাসনের কোঅপারেশন নাই, হারানো অস্ত্র উদ্ধার হয় নাই, এখনো ডিআইজি পালায়ে যায়, জেনারেল পালায়ে যায়। তারপরেও উনি কিন্তু অনেক কঠিন কাজ করেছেন। ইট ইজ চ্যালেঞ্জিং জব। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ওনার সময়ই হয়েছে। বাংলাদেশে দেয়ার নো সেকেন্ড ম্যান, যে যত চ্যালেঞ্জ করুক আমাকে। উনি কিছু সার্ভিং অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। বিডিআর হত্যা মামলায় ফুল স্টপ দেওয়া হয়েছিল, নো ইফস অ্যান্ড বাটস, বাট একটা তদন্ত রিপোর্ট হয়েছে। আর একটা কথা কেউ কেউ বলেন, বিডিআর মামলা তো আপিলে আছে। জানতে হবে, অ্যাপিল ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য অরিজিনাল সুট। মানে মূল মামলাটাই অ্যাপিলেও মূল মামলার পার্ট, মূল মামলা হুবহু। এখানে আবার তদন্ত হতে পারে, এখানে আবার সাক্ষী নিতে পারে, অনেক কিছু। এই যে জিনিসগুলা আমি বাংলাদেশ সমস্ত রাজনীতিতে চ্যালেঞ্জ করে দিলাম, কারো এই বুকের পাঠানো এগুলো করবে। উনি করেছেন যেটা দরকার বাংলাদেশের জন্য। একজন শত শত লোক মেরে আয়নাঘরে রেখে ক্ষমতা কুক্ষিগত করছে। যেদিন 57 জন অফিসার মেরে হজম করে ফেলছে, তখন বাংলাদেশের কাউরে আর কাউন্ট করার তার প্রয়োজন ছিল না, করেও নাই। কারণ 57 জন অফিসার মেরে যদি আমি হজম করে ফেলতে পারি, হেফাজতের কে মরল, আয়নাঘরে কে মরল, ক্রস ফায়ারে রিটায়ার্ড মেজর সিনা মরল, কি আসে যায়? কথা বলেনি কেউ। সেটাকেও অসম্ভব কাজটাকে সে সম্ভব করেছে। আমি ইউনূস সাহেব ফুল স্টপ। বাংলাদেশের রাজনীতি উনি আর রাজনীতিভাবে কিছু করতে পারবেন না, বাট যেটুক করছে সেটুক বলছি। অর্থনৈতিক রিজার্ভ বাড়াইছে, $32 বিলিয়ন পর্যন্ত আনছে। আমি কেন বলছি কথাটা, যে আমরা ইউনূস সাহেব এত প্রতিকূল অবস্থার মধ্যে এত কিছু করলো,
আর বাংলাদেশ সবচেয়ে বড় দল যেটা এই মুহূর্তে, দুইটা দলই প্যারালাল। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই সেটা ভিন্ন কথা, দুইটা বড় দল। সেখানে আপনি চিন্তা করেন তারেক রহমান সাহেব যে আক্ষেপ করে যে কথাগুলো বলেছেন, আমি বারবার বলছি দল কি করেছে। এই দলের সামনে জিয়াউর রহমান সাহেবের খেতাব কেড়ে নেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধার খেতাব। এই দলের সামনেই কিন্তু মইনুল হোসেন রোড থেকে বেগম খালেদাকে বের করে দেয়া হয়েছে। এই দলের সামনে তাকে ফালতু একটা অজুহাত তুইলা 5 বছরের কারাদণ্ড, উচ্চ দল সেটাকে করছে 10 বছরের কারাদণ্ড। কেন বলছি? একটা দল তার অধিকার আদায় করে নিজের জন্য, দেশের জনগণের জন্য। নিম্ন আদালতে 5 বছর হলে উচ্চ আদালতে 10 বছর হয় কখনো? সেটা হ্যাঁ দিতে পারে, সেটা ভিন্ন আসপেক্ট, সেটা ভিন্ন আসপেক্ট। আবার নিম্ন আদালতে যাবজ্জীবন দিচ্ছে, উচ্চ আদালত মৃত্যুদণ্ড দিতে পারে। নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিচ্ছে, উচ্চ আদালত যাবজ্জীবন দিতে পারে, খালাসও করতে পারে। সেগুলা নিয়ে আমি এই বিতর্কে যাচ্ছি না। কিন্তু যে দল তার নিজের অধিকার আদায় করতে পারে না, এটা তো তার নিজের অধিকারের পার্ট। আমরা নির্বিকার তাকায় তাকায় দেখছি। আজকে যদি এই খালেদা জিয়া, তারেক জিয়া বিহীন একটা দল সার্ভাইভ করে বাংলাদেশে, আমরা কি পাবো? এত বড় দলটা কি করেছে? আমরা যে স্বপ্ন দেখি, কি দিয়ে স্বপ্ন দেখব? এই যে যে কথাগুলি আমি বললাম, দলমত নির্বিশেষে সকালে বিকালে সবার প্রশংসা করা উচিত ইউনূস সাহেবের এই কর্মকাণ্ডগুলার। মৃত্যুদণ্ড দিয়েছে, ওই বিডিআর তদন্ত কমিশন হয়েছে, তদন্ত রিপোর্ট দাখিল করেছে। দেখেন তো কোথাও কোনো একেবারে খই ফোটার মতো কথা বলে নাকি কেউ? এখনো পাবেন টকশোতে ইউনূস অযোগ্য, ইউনূস অপদর্থ। আর সে তো ফেব্রুয়ারিতে চলে যাবে, এর আমি পূজা দিব নাকি? আমি তো বলছি ইউনূস সাহেব ফুল স্টপ, আপনি ওনাকে দিয়ে আর কিছু আশা করেন না। কিন্তু দেখেন তো টিপ টিপ করে যেটা করেছে, স্বপ্নেও তো কেউ ভাবতে পারবে না। বাংলাদেশের রাজনীতিবিদ নাই, সেই জন্য আমি এক্সাম্পল টানছি। খালেদা জিয়ার জন্য কিছু করতে পারেন নাই, মইনুল হোসেন দিয়ে বাইর করে দিয়েছি, কিছু করতে পারেন নাই। জিয়াউর রহমানের খেতাব টান দিয়েছি, কিছু করতে পারেন নাই। তো আমি সেই জায়গাটায় আছি। আমরা এত বড় দল দিয়ে সামনে স্বপ্ন দেখতেছি। তারেক জিয়ার মতো লিডারশিপ আজকেও যদি ফেরত আসে, আমার ধারণা একটা শক্তিশালী দল হয়ে যেতে পারে। তাদের নেতৃত্ব ছাড়া সুপার স্ট্রং একটা দল তারা হবে আমার কাছে মনে হয় না। আমি খুব কষ্টে কথা যদি তারেক রহমান দেশে ফিরতে না পারেন বা এই যে দেশে ফিরতে পারলো না, দলের দায়। রাষ্ট্র নেবে না দায়িত্ব? রাষ্ট্র তো আজকে ক্লিয়ারই করে দিল, এই রাষ্ট্র তো ক্লিয়ার করে দিল আমাদের তরফ থেকে কোনো বাধা নাই, নিরাপত্তাও দিবে। কেন জুন টানছি আমি? নিশ্চয়ই সরকার থেকে বাধা বোধ করেন নাই, তাইলে ওই কথাটা সেদিন ইউনূস সাহেবকে বলতে পারতো। তাহলে তো ইউনূস সাহেব এসে তখন হয়তো বলতো যে আমাদের তরফ থেকে তার জন্য কোনো বাধা। যখন তারেক রহমান সাহেব মুখ খুলেছেন, ঠিক তখন বলেছেন। এটা কি আসলে কি নিরাপত্তা নাকি আইন? আমি তো সেটা বলতে পারবো না। আমি বলছি যেটা তারেক রহমান সাহেবের বক্তব্যটা বলছে না প্রিন্স ভাই, দুইটা কথা তো সে বলছে, এবং এই দুইটা কথার পর সরকারের উপরে ব্লেম গেলে যেতেও পারে যে সে আসতেছে না কেন, তাই তারা ক্লিয়ার করছে। প্রিন্স ভাই যদি কিছু বলেন এই বিষয়টা নিয়ে, একেবারেই মানে যদি তারেক রহমান ফেরত আসতে না পারে বা ফেরত আসতে যে বিলম্ব হচ্ছে, দল হিসেবে বিএনপির ক্ষতি হবে কিনা? আপনি যেটা হয়তো আপনার দল, যেহেতু আপনি একটা দলে আছেন, কিন্তু বাংলাদেশ জাতীয় নির্বাচন কেন্দ্রিক এই যে এখন পর্যন্ত নিরাপত্তার শঙ্কা, সাথে ভাই বললেন যে অনেকগুলো অস্ত্র উদ্ধার হয়নি, জাতীয় নির্বাচন কি বড় ধরনের শঙ্কার মধ্যে আছে কিনা? দেখুন, আমি ওই কথায় যাওয়ার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা উঠেছে, এ ব্যাপারে ছোট্ট মন্তব্য করেন, এটা দীর্ঘ আলোচনার ব্যাপার, যেটা রাজ্জাকি ভাই তুলেছেন। আমি ব্যক্তিগতভাবেও মনে করি, বা আমাদের রাজনৈতিক বুঝে মনে করি, এটা দেশবাসীরও একটু বোঝা দরকার। যদি আমরা তো ধরেন এই যে রাজনীতির কথা বলি, দেশ শাসনের কথা হলে রাজনৈতিক দলগুলোর কথা বলি, তাই তো? এইটা যদি ওই ধরনের একটা দল সংগঠনগুলো গড়ে না ওঠে, এটা যদি পরিবারতন্ত্রের কাছে থাকে, এক ব্যক্তির কাছে বা একটা গোষ্ঠীর কাছে আবদ্ধ থাকে, তাহলে তো আপনি বারবার হোঁচট খাবেন। সেইটা বাংলাদেশে কিন্তু চলছে, এটা মনে রাখা দরকার। এবং এটা গড়ে ওঠে নাই। অনেক সময় আমরা যখন পরিবারতন্ত্র বলি, এই উপমহাদেশ, ট্র্যাডিশন, ভক্তিবাদের দেশ, অমুক জায়গা হয়নি, তমুক জায়গায় হয়নি, আমি বলি এইগুলো পরিত্যাগ করে বরঞ্চ একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার নিয়ে আপনাকে সংগঠন, দল এগুলো গড়ে তোলায় যদি এখনো পর্যন্ত আমরা মনোনিবেশ না করি, ইন লং টার্ম বাংলাদেশ আরো বড় ধরনের সংকটে পড়ব। যদি আলোচনা করা গেল না, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এটা, এই জন্য আমি কথাটা বললাম। এবার আপনি যে কথাটা বললেন, এটা আমি আগের পার্টে অল্প একটু বলেছি। আমরা দেখেন, একটা নর্মাল একটা যদি পরিবেশ থাকতো সেটা একটা ব্যাপার, কিন্তু এখন যেহেতু
আসলেই তো এখন আমি অ্যাবনর্মাল এই অর্থে বলছি যে গণতন্ত্রের পথে যাত্রার কাজটা আমরা করছি, এবং সেই যাত্রা পথে যাওয়ার জন্য কিন্তু নানা ধরনের অপশক্তি আছে। এখানে টেনে ধরার নানা ধরনের গ্রুপ আছে, সে আপনি দেশের মধ্যে বলেন, বাইরে বলেন, নানা কারণে, ভূ রাজনৈতিক কারণে নানা ধরনের ঘটনাগুলি আছে। তা সেইটা উত্তরণের জন্যে বা ধরেন ইন লং টার্ম, আমরা আশা করতে তো আর বলতেই হবে, উনি আরো বেশি করতে পারবেন, বললেনও তাই, যে আমরা এই ত্রুটি কাটিয়ে ভবিষ্যতে রাজনৈতিক দল, সংগঠন, গণতন্ত্র এই ধারায় যেতে চাই। তা সেইটা যাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে যথাসময়ে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু এই যে আলোচনাগুলো করছি, তারেক জিয়া বলতেই ব্যক্তি তো তারেক জিয়া না, আমি অন্য আলোচনা বাদ দিলে তিনি একটা দলের তো প্রধান, এবং সেই দলের একটা ভূমিকা এই সময় অন্যতম গুরুত্বপূর্ণ। সে আমি এটা বুঝেই বলছি, আমি একটা দল করে আমি খুব বুঝে বলতেছি কথাটা, এটা টোটাল উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ। তা সেই জায়গায় কিন্তু নানা ধরনের সংকটের মধ্যে আমরা পড়তে পারি। দলগত দলের জটিলতা তো কিছু বুঝতে আর বাকি নাই, আমি আলোচনায় চাচ্ছিলাম না, রাজ্জাক ভাই কিছুটা তুলছেনই, বাস্তবতা তো এগুলো, উনি যে কথা বলে গেছেন প্র্যাকটিক্যাল কথা, যে করলোটা কি এতদিন ধরে, সেটা তারা করুক, আমি সেটা নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু বলছি যে এখন যদি আমরা যথাসময়ে আমরা এই নির্বাচনী যাত্রায় যদি তার আশা নিয়ে কোশ্চেন হয়, কি বলবো, তাহলে দলই তো একটা নতুন জটিলতার মধ্যে পড়ে যাবে। তাহলে দল নতুন জটিলতা পড়া মানেই হচ্ছে, ঠিক এই মুহূর্তে বলছি, অন্য সময় হলে সেটা অন্য ছিল, তাহলে আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা করছি তখন কিন্তু নানা অপশক্তি নানা ধরনের সুযোগ নেবে। কিন্তু আমি এখনো পর্যন্ত অন্ততপক্ষে মনে করছি মন্দের ভালোটাই আমি বিবেচনা করার পক্ষে, যার জন্য আগে বলেছি আমার বিশেষ করে ওই যে বিএনপির দুই নেতার কথাই মনে হয়েছে, যেহেতু শীঘ্রই কথা বলছেন, হয়তো এখন একটা তাদেরকে ব্যালেন্স করে বা আগে যেভাবে ভেবেছিল সেইভাবে না, নতুনভাবে উত্তরণ পর্ব করতে হবে। আর এটা মনে রাখতে হবে যে আমাদের মতো দেশ শুধু না, পৃথিবীর সব দেশেই রিস্ক থাকে, এবং আমরা যে পর্বে আছি আসলে যেহেতু আমরা গণতন্ত্রের তো ধারায় মানে আপনারা নানা ধরনের সংকট, আপনারা তো দীর্ঘ সময় আগ্রাসন বিরোধী বিভিন্ন আন্দোলন করে আসছেন, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি আগ্রাসনের ভিতরে? আমি তো মনে করি যে অন্তত পক্ষে, যেমন ধরেন আমরা তো আগের ক্ষমতাসীনরা অনেক ক্ষেত্রে আধিপত্যবাদী শক্তির কাছে যেন ভাবটা এরকম সব লিখে লিখে দিয়েছে, এবং অন্য জায়গাগুলোতে সে ব্যালেন্স করে চলেছে। খেয়াল করলে দেখবেন পৃথিবীর অন্যান্য দেশে কারোর কাছে বোয়িং কিনা, কারোকে অমুক দেয়া তমুক দেয়া এইভাবে করেছে। কিন্তু এই সময়কালে বিশেষ করে ভূ রাজনৈতিক কারণে আমাদের এই বঙ্গোপসাগরকে ঘিরে এইখানে আমাদের শুধু দেশের উপরেই প্রভাব বিস্তার তা না, পুরো এই অঞ্চল জুড়ে আমেরিকান যেটা আছে ইন্দো প্যাসিফিক প্রোগ্রাম, ওইখানে চীনের সিল্ক রুট প্রজেক্ট প্রোগ্রাম, যেটা আগামীতে এশিয়া অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভিন্ন ভূমিকায় যাবে বলে দুনিয়ার দেশগুলো মনে করে, সেই জায়গায় আধিপত্য বিস্তার একটা ব্যাপার। তা সুতরাং এই জায়গায় একটা অনির্বাচিত সরকার আছে, যেহেতু নির্বাচিত সরকার হলে তার নানা ধরনের এর থেকে খারাপও করতে পারতো, কিন্তু তার অন্য লিগাসি থাকে। আর এইখানে যে সরকার আছে তার অন্য নিয়ে আলোচনা করি না, কিন্তু বিশেষ করে মার্কিন সাম্রাজ্য এবং তাদের প্রতি তাদের যে একটা বিশেষ মোহ আছে, এটা বুঝতে অসুবিধা নাই। সেই বিবেচনায় আমি দেখি যে এইখানে কিন্তু তারা একটা সুযোগ পেয়ে যাচ্ছে নানা ধরনের। কিন্তু আমি মনে করি যেহেতু এই সরকার আর বেশি দিন নাই, এটাও কিন্তু আলোচনা আছে, আপনি যেটা বলছেন এটাও কিন্তু আলোচনা আছে, সেই ধারে যাব। এটা আলোচনা আছে যে বিএনপি বিশেষ করে তারেক রহমানের প্রতি আপনি যে বলছেন যে মার্কিন বলেন, প্রতিবেশী রাষ্ট্র বলেন, কারো ওই রকম সহানুভূতি নেই বলে সেটা একটা কারণ হতে পারে, শুধু দেশীয় নিরাপত্তা না। না, সেটা সুনির্দিষ্ট করে ওনারা ভালো বলতে পারবেন। আমি এই কমেন্টটা কারেক্ট হয় না একজন ব্যক্তির উপরে ধরে, কারণ যেহেতু দল হিসেবে তারেক রহমান তো ধরেন দীর্ঘদিন দল হিসেবে নানা কারণে, আচ্ছা এই 30 সেকেন্ড এটা বলে যাই। তো এখন এই দীর্ঘ সময়ে তিনি কিভাবে এটা উত্তরণ করেছেন আমার তো জানা নেই, কারণ যেহেতু তারা ক্ষমতাশ্রয়ী দল, তাকে তো উত্তরণ করতে হয়। বিএনপি তার দল হিসেবে এই সময় আপনি দেখবেন তার রোল ভালো মন্দ মিলে আছে, কিন্তু একটা কথাই খালি বলতে হয়, যেটা উনিও কিছুটা বলেছেন, হয় কি দেখেন এই দলটাকে নিয়ে আপনি কত রকম কথা বলবেন, এত সবের পরেও তো দলের একজন চেয়ারপারসন, একজন হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার অথরিটি যদি এই জায়গায় না থাকে, যতই আমি ডেমোক্রেসির কথা বলি না কেন, ওটা অনেক ক্ষেত্রে থাকে না। এইসব দলগুলোতে তো অতীত দিনে দেখেছেন, এটা দেখা যাচ্ছে। ওই দল কেন, আপনি অনেকগুলো লেফট দলের মধ্যে এগুলো দেখতে পারবেন, এগুলো অস্বীকার করার কোনো কারণ নেই, এটাই সত্য। যার জন্য বলছিলাম এই আলোচনাটা গুরুত্বপূর্ণ, যে আমাদের মতো দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশে কেন এই ধরনের সংগঠন গড়ে উঠছে না, কেন রাজনৈতিক চর্চায় আমি গণতন্ত্র আনতে পারছি না, কেন রাজনৈতিক চর্চায় আরো মানুষ এসে তার অংশগ্রহণ নিশ্চিত করতে পারছি না। এই কাজগুলো যতক্ষণ করতে না পারবেন, আমরা যতক্ষণ না পারবো, আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখবেন যে আপনি এই দলগুলো দিয়েই আপনি বেশি কিছু প্রত্যাশা করতে পারবেন না। এটাই বাস্তবতা, আমিও সেটা দেখি। রাজ্জাক ভাই, জি, আমি বারবার ওই একই জায়গা, যেহেতু আলোচনা বিষয়টা এরকমই যে নিরাপত্তা এবং নির্বাচন,
শোনেন, মানে আমি বারবার বলি যে আইন উপদেষ্টা বলছেন যে তারেক রহমানের দেশে ফেরায় কোনো ধরনের আইনগত সমস্যা নেই, আইনগত কোনো বাধা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে তার নিরাপত্তাগত কোনো সমস্যা নেই। এত কিছুর পরেও তারেক রহমানের দেশে আসা নিশ্চিত হচ্ছে না। সেই জায়গাটা যদি আপনি কিছু বলতে চান, সেই এক জায়গা নম্বর, আর দুই নম্বর, আমি বারবার ওই জায়গায় নির্বাচনের জায়গায় যে সব মিলিয়ে কি নির্বাচন শঙ্কার মধ্যে যাচ্ছে কিনা আপনি আগেরবার দেখেন, বলেন নেই। নির্বাচন তার আগে যদি এখানে আপনি আসেন, যেটা বারবার তারেক রহমান প্রসঙ্গে আপনি আনতেছেন, দুটো টার্ম উনি ব্যবহার করেছেন যে আমার একক সিদ্ধান্ত নয়, এবং কেন একক সিদ্ধান্ত নয় সেটাও আমি একেবারে অবারিতভাবে বলতে পারছি না। এই দুইটা বিষয় যদি আপনি আনেন, আমার কাছে মনে হয় এরপর যখন সরকার বলে দিয়েছে তার পার্টটা ক্লোজ। ক্লোজ, তার মানে সরকার কোনো responsibility, তার মানে দেশের ভিতরে নেই। সরকারের তরফ থেকে কিছু নেই। আমি আবারও বলছি, তার মানে দেশের ভিতরে দেশের ভিতরে আমি বলতে সমস্যা দেশের নেই। ভিতর অন্য জিনিস না, সেটা সেটা আরেক হ্যাঁ, জিনিস। ওটা মিলে সরকারের পক্ষ থেকে, সরকার ধরেন- সব দায়িত্ব নিতে ধরেন পারে এমন না। এয়ারপোর্ট থেকে তারেক রহমান সাহেব যেখানে আসবে, সিকিউরিটি সরকার দিবে, আমি মনে করি দিবে এখন। না দেবে সে। প্লাস উনি যেখানে মিটিং টিটিং এ যাবেন, দিবেন, থাকবেন, ঠিক আছে। সরকার ক্লিয়ার করছে, কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, তাদের তরফ থেকে কোনো আশঙ্কাও নাই, মানে বাধা নাই। এখন আসেন, আমি মাঝখানে একটু বলে দিই আপনাকে একটু মানে একটা জানার জন্য, মানে ধরে নেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে, মানে একেবারে ধরে নেওয়া না, বাস্তবতাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তার প্রধান তিনি হয়তো সম্ভবত নির্বাচনে বিএনপি পাশ করলে তিনি প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশ রাষ্ট্রের আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। তিনি যদি অনিরাপত্তায় ভোগেন, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা কোথায় আসলে? না না, আপনি সরকারের তরফ থেকে তো নিরাপত্তা দেওয়াই হইল, তারপরেও যদি আপনি নিরাপত্তা না দেন, তাহলে আপনাকে ডিসকাস করতে হবে সেই to the government or to your people, and if there is a question of mistrust between his own man, নিজেদের মধ্যে যদি কোনো অবিশ্বাস, এটাকেও সমাধান দিতে পারবে না। ওনাকে সুনির্দিষ্ট করতে হবে। সেটা তাকে প্রবলেমটাকে একেবারে এনশিওর ক্লিয়ার করতে হবে, এক। দুই নম্বর, সহানুভূতি যেটা বলা হচ্ছে, ওই যে বহির্বিশ্বের সহানুভূতি আছে কি নাই, সহানুভূতি বলতে পৃথিবীতে কিছু নাই। বোকা ছাড়া কেউ এটা চিন্তা করে না। গ্লোবাল ভিলেজ, টোটাল পৃথিবী এখন কর্পোরেট, কে কার কাছ থেকে কি নিতে পারবে। সুতরাং সহানুভূতির ব্যাপার না, আপনাকে ভাবতে হবে, লেনদেনের ব্যাপার। আপনাকে খেলতে হবে। ইউ আর টু প্লে দ্য গেম, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েল পলিটিক্স। আপনি দেশের মধ্যে পলিটিক্স করবেন, মিলিটারি দিয়া, পুলিশ দিয়া, অমুকে হাত কেটে দিলেন, অমুকে গুলি করে মাইরে ফেলাইলেন, দ্যাট ইজ নট পলিটিক্স। তাহলে শেখ হাসিনা যাইতো না। এর বাইরে পলিটিক্স আছে। আমি আবারও বলছি, ইউনূস সাহেবের কাছ থেকে সবার শেখা উচিত এই 1 বছর। আপনি তো একথা আগে বলছেন, কিন্তু এখন যে কিভাবে উনি সার্ভাইভ করলেন এই 1 বছর ইউনূস সাহেব, ভাবি মানে সামনে এবং কার বিরুদ্ধে দণ্ড দিয়া, কাদেরকে জেলে নিয়ে, কোথায় এটা আপনি বলেছেন, এটা বলেছেন। আমি বলছি যে সামনের দিনের প্রধানমন্ত্রী যিনি হবেন তার নিরাপত্তা যেখানে, সেটা তো তাকে ডিসক্লোজ করতে হবে। আমি বারবার বলছি, রাষ্ট্র যেখানে নিজেই বললো যে তার কোনো নিরাপত্তাহীনতা নেই, এইটা কি আগামী নির্বাচনের উপর বড় ধরনের একটা প্রভাব বিস্তার করতে পারে না? অফকোর্স, যদি কথার কথা বলছি, আজকে আমি জানি না, আমার থিওরিটি, আমার হিসাবটা বলছি, ধরেন এখনো নেতৃত্বে তারেক জিয়া সাহেবকে বা তারেক রহমান সাহেবকে যেভাবে সবাই মেনে নিবে, আপনি তৃতীয় একটা ব্যক্তিকে চট করে বানাইলে কেউ মেনে নিবে না। বিকজ পার্টিগুলো এমনভাবে সাজানো যে টপের পরে সবাই ইকুয়াল। আমি বুঝাইতে পারছি? টপের পরে সবাই ইকুয়াল, র্যাঙ্ক আপনি যে যারা দেন না কেন, সব ইকুয়াল। এইটা একটা বিশাল গ্যাপ। ধারাবাহিকতা, মেজর, ফুল জেনারেল, তো লেফটেন্যান্ট জেনারেল, তারপরে মেজর জেনারেল, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল, বলতে পারেন আর্মি আর ওটাও একটা সিস্টেম। তো আপনি এই মুহূর্তে নেতৃত্ব ধৈর্য রাখার জন্য তারেক রহমান ইজ দ্য রাইট পারসন। এবং আমি মনে করি রাষ্ট্রকে যদি সঠিক জায়গায় নিতে হয়, আউস্টিং অফ, মানে আওয়ামী লীগের পতনের পর জিয়ার আদর্শ চিন্তা করে, জিয়াউর রহমান সাহেবের এবং খালেদা জিয়ার, আমি পার্টিকুলারলি 2টা লোকের কথা বলি, এবং এই 2টা লোকের জন্য আমার বিএনপির প্রতি আজও দুর্বলতা আছে। এবং সে কারণে তারেক জিয়া সাহেব যদি কালকে ফেরত এসে নেতৃত্ব নেন, সাহসকে দাঁড়ান, আমার কাছে মনে হয় এখনো হইতে পারে। বাট তাকে বুঝতে হবে
কোন রাজনীতিটা বাংলাদেশ এই মুহূর্তে চায়, কোন রাজনীতিটা এই জেনারেশন চায়, কোন রাজনীতিতে তার দলের মধ্যে তরুণ যারা আছে তারা চায়, এটা মাথায় নিয়ে নামতে হবে। আর যাদের চিন্তা মানে আর অন্য কোনো চিন্তা যদি ওনার থাকে এবং সেটা যদি ওনার আশঙ্কার কোনো কারণ থাকে, সেগুলো দূর করা খুবই কঠিন। তারপরে বলবো ওনাকেই ক্লিয়ার করতে হবে শঙ্কা কোথায়, সমাধানের পথ কি। ধন্যবাদ, একেবারে সময় শেষ। ধন্যবাদ জনাব রহিন হোসেন প্রিন্স, ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। দর্শক, আজ এখানেই শেষ করছি।